ওয়ারিশ সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি থেকে যদি আপনাকে কেউ বঞ্চিত করতে চায় বা ওয়ারিশ সম্পত্তি আপনাকে যদি কেউ সঠিকভাবে বুঝিয়ে দিতে না চায়, সেক্ষেত্রে আপনি 4টে পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনার সম্পত্তি আপনি খুব ভালোভাবে বুঝে নিতে পারবেন। এক্ষেত্রে কারো সহযোগিতা প্রয়োজন হবে না এবং কারোর কাছেও আপনার যাওয়ার প্রয়োজন হবে না। আপনি নিজে থেকে এই 4টি পদ্ধতি যে কোনো একটি পদ্ধতি গ্রহণ করার মাধ্যমে আপনার প্রাপ্ত সম্পত্তি আপনি বুঝে নিতে পারবেন। আমরা সকলেই জানি ভিউয়ার্স যে ওয়ারিশ সম্পত্তি বুঝে নেওয়ার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের তালবাহানা সৃষ্টি হয়। এমনকি অনেক ওয়ারিশ আছে তারা ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে বা প্রভাব প্রতিপত্তি ব্যবহার করার মাধ্যমে বা অন্য কোনো ওয়ে ব্যবহার করার মাধ্যমে অন্য আরেকজন ওয়ারিশকে ফাঁকি দেওয়ার বা বঞ্চিত করার চেষ্টা করে। আর যদি ফাঁকি বা বঞ্চিত করতে না পারে, সেক্ষেত্রে সর্বা অপেক্ষা কম মূল্যের জমি বা সব থেকে দুর্বল জমি তাকে প্রদান করে। এমনকি তাকে এমনভাবে জমি প্রদান করে যে তার যদি প্রয়োজন হয় তাহলে সে ওই জমিটা বিক্রয় করে অন্য কোথাও জমি ক্রয় করা বা বিক্রয় করার মাধ্যমে তার নিজের প্রয়োজন মেটানোর কাজে সেটা ব্যবহার করতে পারে না। এমন ভাবে চেষ্টা করে যে উক্ত ওয়ারিশকে তাকে বঞ্চিত না করলেও যেন সে সারা জীবনের জন্য বঞ্চিতই থাকে, এমন একটা পদ্ধতি অবলম্বন করে অন্য দুষ্ট প্রকৃতির ওয়ারিশ যারা আছে। এই সকল দুষ্টু বা অবৈধ ভোগ দখলকারী হিসেবে বা ভূমি দস্যু হিসেবে যারা আপনার ওয়ারিশদের ভিতরে রয়েছে, এই সকল ওয়ারিশদের বিরুদ্ধে আপনি কিভাবে পদক্ষেপ গ্রহণ করে আপনার সম্পত্তি আপনি সঠিকভাবে বুঝে নিতে পারবেন, আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে সেটি। 1 নম্বর যে পদ্ধতি সেটি হচ্ছে নামজারি পদ্ধতি। অর্থাৎ আপনি যদি কোনো ব্যক্তির ওয়ারিশ হিসেবে সম্পত্তি পান, সেক্ষেত্রে ওই ব্যক্তির ওয়ারিশ আপনি কিভাবে হয়েছেন এমন একটি ওয়ারিশান সনদ আগে আপনাকে গ্রহণ করতে হবে। আর এই ওয়ারিশান সনদ অনুযায়ী আপনি চাইলেই আপনি যেখানে যেখানে সম্পত্তি পাবেন, যে যে দাগে যতটুকু সম্পত্তি পাবেন, সেটার আলোকে একটি নামজারি করে নিতে পারবেন। এই নামজারি করে নিতে পারলে আপনার অন্য কোনো ওয়ারিশ কোনোভাবেই আপনাকে ঠকাতে পারবে না এবং আপনার সম্পত্তি নামজারি করা থেকে আপনাকে কেউ বাধা দিতে পারবে না। আর আপনি যদি আপনার পৈতৃক সম্পত্তি বা আপনার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি নামজারি করে নিতে পারেন, সেক্ষেত্রে ওই সম্পত্তি আপনি চাইলেই যে কোনো সময় নিজের নামে আলাদাভাবে আপনি খাজনা প্রদান করতে পারছেন এবং খাজনা প্রদানের মেমো আপনার কাছে আপনি সংরক্ষণে রাখতে পারছেন। এবং পরবর্তীতে যখন আপনার এলাকায় রেকর্ড আসবে, ওই সময় আপনার জন্য খুবই সুবিধা হবে। অর্থাৎ আপনি অন্য কোনো ওয়ারিশের কাছেও যাওয়ার প্রয়োজন হবে না। আপনি চাইলে আপনার এই নামজারি কাগজ এবং ওই যে খাজনা প্রদানের যে মেমো, এই খাজনা প্রদানের মেমো শো করার মাধ্যমে আপনি বিডিএস যে রেকর্ড আসছে নতুন করে, এই বিডিএস রেকর্ডে নিজের নামে আপনি আপনার ওই পৈতৃক সম্পত্তি না হচ্ছে রেকর্ডভুক্ত করে নিতে পারবেন। তাহলে ভিউয়ার্স, সর্বপ্রথম আপনার ওয়ারিশরা যদি বা আপনার যদি কোনো সহ ওয়ারিশরা সহ অংশীদারেরা আপনার সম্পত্তি বুঝিয়ে দিতে না চায়, সেক্ষেত্রে আপনি নিজে থেকে আগে নিজের অংশ যতটুকু পাবেন সেই অংশটুকু নিয়ে আপনি নামজারি করে নেন এবং ওই নামজারি খতিয়ানের আলোকে খাজনা প্রদান করে আপনি আপনার সম্পত্তি সেভ করে রেখে দেন। দ্বিতীয় পর্যায়ে আপনার সম্পত্তি আপনি বুঝে নেওয়ার জন্য যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা একটি বন্টনামা দলিল করে নেবেন। এক্ষেত্রে যে যেখানে অংশ পাবেন সেই অনুযায়ী বন্টনামা দলিলটা করে নিতে হবে। মনে রাখবেন ভিউয়ার্স, অনেকেই মনে করে যে বন্টনামা দলিল বলতে অর্থাৎ বন্টনামা বা বাটোয়ারা বলতে শুধুমাত্র আমরা কে কোন জমিটুকু কতটুকু ভোগ দখল করব এটাকেই বোঝায়। আসলে পৈতৃক সম্পত্তি বা ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তিতে আপনারা যতজন ওয়ারিশ সেখানে আছেন, প্রত্যেকটা ওয়ারিশেরই কিন্তু সেখানে অংশ আছে। যার যতটুকু অংশ মুসলিম ফারাইজ অনুযায়ী বা অন্য সম্প্রদায়ের আইন অনুযায়ী দেওয়া হয়েছে, তাকে ততটুকু সম্পত্তি দেওয়া লাগবে। এক্ষেত্রে অন্য কোনো ওয়ারিশ বা অন্য কোনো অংশীদার চাইলেই তাকে বঞ্চিত করতে পারবে না। যার কারণে আপনারা যদি বুদ্ধিমান হয়ে থাকেন বা আপনাদের ভিতরে যদি এখন একটা আপোষ থাকে বা আপনাদের ভিতরে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেক্ষেত্রে এই ভালো আন্ডারস্ট্যান্ডিং অবস্থা বজায় রাখার মাধ্যমে আপনারা অবশ্যই নিজেরা কে কোন জায়গা কতটুকু ভোগ দখল করবেন সেটা সারা জীবনের জন্য স্থায়ী একটা সমাধানের জন্য বন্টনামা দলিল করে নিতে হবে। বন্টনামা দলিল করে নিতে পারলে আপনাদের অনুপস্থিতিতেও আপনাদের রেখে যাওয়া যে ওয়ারিশ হিসেবে যারা আসবে, তারাও কিন্তু সারা জীবনের জন্য ওই জমিটা নিয়ে সেফ থাকতে পারবে এবং কোনোভাবেই একজন ওয়ারিশের পরবর্তী ওয়ারিশেরা চাইলেই অন্য কোনো ওয়ারিশকে ওই জমি থেকে বিতাড়িত করতে পারবে না বা বলতে পারবে না যেখানে আমার বাবার অংশ আছে বা আমার মায়ের অংশ আছে, এই কথাটা বলতে পারবে না। কারণ মূল অংশীদার যারা ছিল, মূল ওয়ারিশ যারা ছিল, তারা নিজেদের ভিতরে একটা আপোষ মীমাংসার মাধ্যমে, একটা পারিবারিক বৈঠকের মাধ্যমে কে কোন জায়গায় কতটুকু ভোগ দখল করবে সেই আলোকে তারা একটা বন্টনামা দলিল করে নিয়েছিল। যার কারণে বন্টনামা দলিলটা হচ্ছে সব থেকে স্থায়ী একটি সমাধান। তবে এক্ষেত্রে আপনাদের কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে আপনারা ওয়ারিশ হিসেবে বা অংশীদার হিসেবে যে কয়জন থাকবেন, প্রত্যেকটা ওয়ারিশ বা অংশীদারে কিন্তু বন্টনামা দলিলে স্বাক্ষর থাকতে হবে।
অর্থাৎ প্রত্যেকটা ওয়ারিশের উপস্থিতি এবং প্রত্যেকটা ওয়ারিশের সম্মতি ছাড়া, রাজি করানো ছাড়া কোনোভাবে বন্টনামা দলিল সম্পাদন করা যায় না। আর যদিও নিজেরা বন্টনামা দলিল করে নেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে যে ব্যক্তিকে অ্যাভয়েড করে বা যে ব্যক্তিকে বাদ রেখে আপনারা বন্টনামা দলিল করে নিয়েছেন, সেই ব্যক্তি যদি আপত্তি করে বা সেই ব্যক্তি যদি এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, সেক্ষেত্রে ওই বন্টনামা দলিলের কোনো কার্যকারিতা থাকবে না। কারণ বন্টননামা বলতে এটা বোঝানো হয় যে যে ওয়ারিশ গুলো আছে, প্রত্যেকটা ওয়ারিশের উপস্থিতিতে, প্রত্যেকটা ওয়ারিশের এগ্রিমেন্ট নিয়ে, প্রত্যেকটা ওয়ারিশের রাজিনামা নেওয়ার মাধ্যমে তার ভিত্তিতে একটা লিখিত দলিল সম্পাদন হয়েছে। আর সেই লিখিত দলিলটি পরে রেজিস্ট্রেশন করে নেওয়ার মাধ্যমে আমরা একটি স্থায়ী সমাধানে যেতে পেরেছি। আসলে বন্টনামা দলিল বলতে কিন্তু এটাকে বোঝানো হয়। তাহলে অবশ্যই যদি বন্টনামা দলিল করে নিতে পারেন তাহলে খুবই ভালো। আর যদি বন্টনামা দলিল করে নিতে না পারেন, সেক্ষেত্রে আমি তৃতীয় যে পদক্ষেপ আছে, এই তৃতীয় পদক্ষেপের কথা বলবো, আপনারা এটা গ্রহণ করতে পারেন। তৃতীয় পদক্ষেপটা হচ্ছে, সাধারণত আমরা যদি ওয়ারিশ হিসেবে অংশীদার হই, সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা দেখব যে যেখানে যেখানে আমরা যার থেকে জমি পেয়েছি তার জমির পরিমাণ কোথায় কতটুকু আছে এবং কোন জমি নিয়ে আমাদের সমস্যা হচ্ছে। কারণ প্রত্যেকটা জমি নিয়ে কিন্তু ভাগ বন্টনের ক্ষেত্রে সমস্যা হয় না, এটা শহরের জমি হোক আর গ্রামের জমি হোক। আমরা যখনই অংশীদার হিসেবে আমরা নিজেদের ভিতরে জমি বন্টন করার চেষ্টা করি, ওই সময় সাধারণত কিছু কিছু জমি আমরা খুব ভালোভাবে বন্টন করে নিতে পারি। কিন্তু এমন একটা জমি বা এমন দুটো তিনটা জমি থাকে যে জমির উপরে সবারই আগ্রহ থাকে যে এই জমিটা আমরা চাই। এর কারণে এমন কোনো বিতর্কিত জমি বা এমন কোনো বিতর্কিত সম্পদ যদি আপনাদের ভিতরে এসে যায়, সেক্ষেত্রে আপনারা একটি পদক্ষেপ নেবেন, সেটি হচ্ছে ওই সম্পত্তিটা আপনারা বিক্রয় করে দেবেন। এবং সবার উপর থেকে সম্পত্তিটা বিক্রয় করে দেওয়ার পর যে টাকা পাবেন, সেই টাকাটা আপনারা নিজেদের ভিতরে মাথাপিছু হারে ভাগ করে নেবেন। এটা হবে আপনাদের জন্য একবারে কোনো দ্বন্দ্ব যেন না থাকে, সেই দ্বন্দ্ব নিরসন করার সব থেকে সর্বোত্তম প্রচেষ্টা। এর কারণ সাধারণত অনেক সময় দেখা যায় এটা দুইটি কারণে হয়ে থাকে। যদি জমিটির মূল্য খুব বেশি হয়ে থাকে বা জমিটির ভবিষ্যৎ যদি খুব ভালো থাকে, সেক্ষেত্রে ওই জমিটি নেওয়ার ক্ষেত্রে কিন্তু সবাই আগ্রহ দেখায়। আরেকটি বিষয়, অনেক সময় দেখা যায় যে ছোট কোনো জমি যদি হয়, সেই জমিও কিন্তু ভাগ বন্টন যদি আবার করা হয়, তখন ওই জমিটা খন্ড খন্ড বিভক্ত হবে। যেমন ধরে নেন 10 শতাংশের একটা জমি বা 10 কাঠার একটি প্লট। এই 10 কাঠার একটি প্লট যদি আমরা 4 ভাগের ভিতরে যদি ভাগ করি, তাহলে প্রতি ভাগে আসে আড়াই আড়াই করে। তাহলে আড়াই কাঠা একটা কোনো সঠিকভাবে 2.5 শতাংশ জমি বা 2.5 কাঠা জমি যদি হয়, সেখানে প্ল্যান মাফিক কোনো কাজও করা যাচ্ছে না, কোনো চাষাবাদও করা যাচ্ছে না, যার কারণে জমিটার ভবিষ্যৎ কিন্তু আমরা নিজেরা নষ্ট করে দিচ্ছি। কিন্তু যদি জমিটা 10 শতক বা 10 কাঠা একসাথে থাকে, সেক্ষেত্রে কিন্তু জমিটার একটা ভালো ভবিষ্যৎ আছে। এরকম যদি হয়ে থাকে, তাহলে জমিটি এজমালি আপনারা ফেলে না রেখে জমিটি বিক্রয় করে দেন এবং টাকা আপনারা বন্টন করে নিয়ে যার যার প্ল্যান মাফিক অন্যদিকে অন্য কোনো কাজে আপনারা লাগান। এবং এটা হবে আপনাদের জন্য স্থায়ী সমাধান, কারণ দ্বন্দ্ব পুষে রাখা যাবে না। আমি নিজের চোখে দেখেছি যে 4 ভাই আমার সামনে তারা গোলযোগ করছে, এমনকি 1 ঘন্টা করে জমি তারা ভাগ করে নিচ্ছে শেষ পর্যন্ত। অর্থাৎ মাত্র 4 ঘন্টা জমি রয়েছে এবং 4 ভাইয়ের ভিতরে এত সমস্যা তৈরি হয়ে গেছে যে এক ভাই আর এক ভাইকে সহ্য করতে পারছে না, তাই 1 ঘন্টা করে জমি হলেও তারা ভাগ করে নেবে। তাদের কথা হচ্ছে যে কেউ কাউকে ছাড় দেবে না, যদি 1 ইঞ্চিও থাকে সেই 1 ইঞ্চিকেও তারা প্রয়োজনে 4 ভাগ করবে। তাহলে ভিউয়ার্স, এমন তিক্ত অবস্থার সৃষ্টি হওয়ার পূর্বে আমরা চেষ্টা করব আমাদের ভিতরে কোনো ধরনের সমস্যা যেন বিদ্যমান না থাকে, সেই সমস্যার সমাধান করে নেওয়ার। এরপরও যদি আপনারা কোনো সমাধানে না আসতে পারেন এবং কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে যদি একেবারেই কোনোভাবে যদি আপনারা প্রশ্রয় দিতে না চান, সেক্ষেত্রে আপনি একাকী যদি কাজ শেষ করতে চান, সেক্ষেত্রে আপনার সর্বশেষ যে সমাধান সেটি হচ্ছে বাটোয়ারা মামলায় যাওয়া। এক্ষেত্রে মনে রাখবেন ভিউয়ার্স, আপনি আপনার ওয়ারিশ সম্পত্তি থেকে যদি 20 বছর পূর্বেও বঞ্চিত হয়ে থাকেন, যদি 50 বছর পূর্বেও বঞ্চিত হয়ে থাকেন এবং আপনার পিতা বা আপনার মাতা যদি সত্যিকার অর্থে আপনার জন্য কিছু সম্পত্তি রেখে মারা যায় এবং সেই সম্পত্তি যদি অবৈধভাবে ভোগ দখল করে রাখে আপনার ভাইয়েরা বা আপনার বোনেরা বা আপনার ভাইয়ের ছেলেরা বা বোনের ছেলেরা, এবং সেই সম্পত্তির কাছে আপনি কোনোভাবে যেতে পারছেন না, যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে আপনি অবশ্যই কোর্টে শরণাপন্ন হবেন। আর কোর্টে যাওয়ার মাধ্যমে আপনি একটি বাটোয়ারা বা বন্টনামা মামলা করবেন। এই বাটোয়ারা মামলা করার মাধ্যমে কোর্ট থেকে সরাসরি আপনি সমাধান পেয়ে যাবেন যে আপনার জমি কোথায় কতটুকু আছে এবং কোন পাশে কোন জায়গায় আপনার জমি দখল, সেটাও কোর্ট থেকে স্পষ্টভাবে আপনাকে ডিক্রি আকারে কিন্তু রায় প্রদান করা হবে।